স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা বলবো। জন্মদিন আসছে তার। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব তার একদিন মা ভবতারিণীকে বললেন যে বিষয়ী সংসারী লোকদের সঙ্গে কথা বলতে বলতে জীব জ্বলে গেল। তখন জগন্মাতা আশ্বাস দিয়ে বললেন, ভয় নেই, ত্যাগী শুদ্ধ সত্য ভক্তেরা সব আসছে। দেখা গেল যে আস্তে আস্তে ত্যাগী যুবকরা আসছেন। এই অন্তরঙ্গদের মধ্যে আবার রাখালের স্থান অতি উচ্চে। তিনি ঈশ্বর কোটিদের মধ্যে অন্যতম এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্র। মা ভবতারিণী তার আগমনের কথা আগে থেকেই শ্রীরামকৃষ্ণদেবকে জানিয়ে দিয়েছিলেন। ঠাকুর বলতেন, রাখাল আসবার কয়েকদিন পূর্বে দেখিতেছি মা একটি বালককে সহসা আমার কোলে বসাইয়া দিয়া বলিতেছেন, এইটি তোমার পুত্র। শুনে আতঙ্কে শিহরিয়া উঠিয়া বলিলাম, সে কি, আমার আবার ছেলে? তিনি তাহাতে হাসিয়া বুঝাইয়া দিলেন, সাধারণ সংসারীভাবে ছেলে নয়, ত্যাগী মানুষ পুত্র। মা কালী মা ভবতারিণী বলেছিলেন যে সাধারণ সংসারী ভাবে ছেলে নয়, এই হলো তোমার ত্যাগী মানুষ পুত্র। তখন ঠাকুর আশ্বস্ত হলেন। এই দর্শনের কিছুদিন পর রাখাল এসে উপস্থিত হলেন। তো ঠাকুর বুঝতে পারলেন যে একে আমি আগেই দেখেছি। শ্রীযুক্ত রাখালচন্দ্র ঘোষ 1863 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি মঙ্গলবার শুক্লা দ্বিতীয়া তিথিতে রাত্রি প্রায় 1টায় বসিরহাট মহকুমার অন্তর্গত শিকরা কুলিং গ্রামে এক অতি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা আনন্দমোহন ঘোষ সঙ্গতিপন্ন জমিদার ছিলেন। 5 বছর বয়সে তার মা কৈলাসকামিনীর দেহত্যাগ হয়। তখন তার পিতা দ্বিতীয়বার বিবাহ করেন এবং বিমাতা হেমাঙ্গিনীর কাছেই রাখালচন্দ্র মানুষ হতে থাকেন। বিমাতা হেমাঙ্গিনী দেবী তাকে খুব ভালোবাসতেন। উপযুক্ত বয়সে এবার লেখাপড়া শুরু করে দিলেন। তার পিতা তখন তার সুবিধের জন্য বাড়ির কাছেই একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করে দিলেন। আনন্দমোহন সেখানে রাখালকে ভর্তি করে দিলেন এবং রাখাল সেখানে বন্ধুরা রাখালকে খুব ভালোবাসত। এমনকি সমস্ত শিক্ষকরাও রাখালকে খুব ভালোবাসতেন, কারণ তার স্বভাব ছিল খুব ভালো, খুব সুন্দর এবং দেখতেও তাকে খুব সুন্দর ছিল। অন্য ছাত্রদের যখন শিক্ষক মশাই প্রহার করত তখন তিনি সমবেদনায় অভিভূত হতেন। তিনি করতে নিষেধ করতেন। তার মনে খুব ব্যথা হতো। তা দেখে অন্যান্য টিচাররাও আস্তে আস্তে এই প্রহার করার অভ্যাসটা ত্যাগ করলেন। বিদ্যালয় শিক্ষা ছাড়া অন্যান্য বিষয়েও রাখালের খুব উৎসাহ ছিল। তার খেলাতে তার সমকক্ষ কেউ ছিল না। তিনি খেলায় ভীষণ ভালো ছিলেন, কুস্তিতেও তিনি খুব ভালো ছিলেন। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তিনি অংশ নিতেন, পুরস্কারও পেতেন। সেখানে পিতার মতো তিনি বাল্যকাল থেকেই ফল ফুলের বাগানে তার খুব আকর্ষণ ছিল। তিনি বাগান করতে, গাছের পরিচর্যা করতেও খুব ভালোবাসতেন এবং মাছ ধরতে ভালোবাসতেন। এই অভ্যাসটা তার পরবর্তীকালেও ছিল, আমরা দেখেছি। কিন্তু সাধারণ বালকদের নয়, তিনি যে সকল সময় খেলাধুলাতেই মত্ত থাকতেন তা নয়। তিনি গান করতে খুব ভালোবাসতেন। গ্রামের যে কালী মন্দিরের নিকটে বোধনতলায় তিনি কখনো কখনো বন্ধুদের নিয়ে বসে শ্যামা মায়ের মূর্তির পূজা করতেন, গান করতেন, শ্যামা সঙ্গীত করতেন। তাদের বাড়িতে ধুমধাম করে প্রতি বছর দুর্গা পুজো হতো। সেই সময় পুজো মণ্ডপে পুরোহিতের পেছনে বসে পুজো দেখতে দেখতে তিনি তন্ময় হয়ে যেতেন এবং সন্ধ্যাবেলায় যখন মায়ের আরাত্রিক দর্শন করতেন, দর্শন করতে করতে তিনি ভাব সমাধি মতো একটা অবস্থায় পৌঁছে যেতেন। এক অজ্ঞাত রাজ্যে হারিয়ে ফেলতেন নিজেকে। তাকে ডাকলেও তিনি তখন সাড়া দিতেন না। সঙ্গীতেও তার খুব অসাধারণ প্রীতি ছিল। তিনি বন্ধুদের সাথে শ্যামা সঙ্গীত গাইতেন মাঠে কোথাও বসে বসে। আবার শ্যামা সঙ্গীত শুধু নয়, তিনি বৈষ্ণব পদগুলোও তিনি ভালোবাসতেন শুনতেন। এবার গ্রামের পাঠশালায়
তার পাঠ সমাপ্ত হলো তখন তার পিতা তাকে ইংরাজি শিক্ষার জন্য কলকাতায় পাঠিয়ে দিলেন তার 12 বছর বয়সে, এবং বারাণসী ঘোষ স্ট্রিটে দ্বিতীয় পক্ষের শ্বশুর গৃহে বাসস্থান নির্দেশপূর্বক নিকটবর্তী ট্রেনিং একাডেমিতে ভর্তি করে দিলেন এই তার পিতা। মানে রাখালের যে বিমাতা তার বাড়িতেই, তার পিতৃগৃহেই রাখাল মহারাজ থাকতেন। ট্রেনিং একাডেমিতে সেখানে ভর্তি হলেন। এই সময় তার নরেন্দ্রনাথের সঙ্গে প্রথম পরিচয় হয়। স্বামীজির সঙ্গে তার বন্ধুত্বর এই শুরু এবং সারা জীবন এই বন্ধুত্ব বজায় ছিল। দুজনেই একই বছরে জন্মেছেন, জানুয়ারি মাসে জন্মেছেন। একই রকম স্বভাব, কিছুটা একটু হয়তো বৈপরীত্য একটু ছিল। আর একজনের জন্মদিন 12ই জানুয়ারি, তো রাখাল মহারাজ 21শে জানুয়ারি। 12কে উল্টালে 21 হয়। স্বামী বিবেকানন্দ তখন পল্লীর বালকবৃন্দের নেতা। রাখাল মহারাজের রাখালের নরেন্দ্রনাথকে দেখে ভালো লেগে গেল, দুজনকে দেখেই ভালো লেগে গেল। একসঙ্গে দুজনে একই আখড়ায় কুস্তি করতেন। আস্তে আস্তে দুজনের বয়স একটু বাড়লো। নরেন্দ্রনাথ তখন ব্রাহ্ম সমাজে যেতেন। নরেন্দ্রনাথের দেখা দেখি তিনিও ব্রাহ্ম সমাজে যেতে শুরু করলেন। এবার নানা প্রতিষ্ঠানে জড়িত থাকায় রাখালের পড়াশোনার ক্ষতি হচ্ছে দেখে তার পিতা, তার বাবা অনেক অনুরোধ উপরোধ করলেন, অনেক শাসন করলেন, কিন্তু কিছুতেই কিছু ফল হলো না। তখন তারা ভাবলেন যে বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। সেই জন্য তারা তাড়াতাড়ি রাখালের বিয়ে দিয়ে দিলেন। কোন্নগরে শ্রীযুক্ত মনমোহন মিত্র কলকাতায় কাছারিপাড়ার নিকটে শিমুলিয়া পল্লীতে বাস করতেন। তার ভগ্নী বিশ্বেশ্বরী দেবীর সঙ্গে রাখালের বিবাহ হলো। মনমোহন মিত্র শ্রীরামকৃষ্ণ দেবের কিন্তু ঘনিষ্ঠ ভক্ত ছিলেন এবং সেই সূত্রেই রাখাল মহারাজ ঠাকুরের কাছে আসলেন। 1881 খ্রিস্টাব্দের মধ্যভাগে সম্ভ্রান্ত কায়স্থ কুলোদ্ভূতা এই কন্যাটির সহিত রাখালের পরিণয় হয়ে গেল। বিশ্বেশ্বরী দেবীও তখন বালিকা, বয়স তখন প্রায় 11 বছর হয়েছে। এই বিয়ের কারণেই তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সান্নিধ্যে আসতে পারলেন। রাখালের পিতা বিবাহ দিয়ে পুত্রকে মায়ার বন্ধনে আবদ্ধ করতে চাইলেন, কিন্তু এই বিবাহই অচিরেই রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করল। রাখালের জ্যেষ্ঠ শালক মনমোহন আগে থেকেই শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে আশ্রয় নিয়েছিলেন। ধর্মশীলা যে শ্বশ্রুমাতাও শ্রীরামকৃষ্ণের একান্ত অনুরক্তা ছিলেন। একদিন মনমোহন মিত্রই রাখালকে দক্ষিণেশ্বরে নিয়ে আসলেন, এবং দক্ষিণেশ্বরে আসার আগেও ঠাকুর দেখেছিলেন যে রাখাল মহারাজ যেদিন আসলেন তার কিছুক্ষণ আগে ঠাকুর ভাবচক্ষে দেখলেন এক বটতলায় একটি বালক দাঁড়িয়ে আছে। মনে কেমন যেন একটু খটকা লাগলো তার। এরূপ দর্শন কেন হলো? ভাগিনেও হৃদয়কে তুমি এই সন্দেহের কথা জানালে। হৃদয় তখন বললেন যে মামা, তোমার ছেলে হবে তাই দেখেছ। শুদ্ধ অপাবৃত মহাপুরুষ চমকে উঠে বললেন, সে কি রে, আমার ছেলে হবে কি করে? এই প্রশ্নের উত্তর হৃদয় সেদিন দিতে পারেননি, দিয়েছিলেন জগদম্বা। রাখাল মহারাজকে দেখে শ্রীরামকৃষ্ণদেব অনেক কিছুই দেখেছিলেন, তিনি অনেকদিন ধরেই দেখতেন, ভাবচক্ষে দেখেছিলেন গঙ্গার বক্ষে সহসা শতদল পদ্ম বিকশিত হয়েছে, তার দলে দলে অপূর্ব শোভা। চিরকিশোর রাখালরাজ শ্রীকৃষ্ণের কর ধারণ করে অপর একটি অনুরূপ বালক নূপুর পায়ে শতদূলের উপর নৃত্য করছে। রাখালরাজ শ্রীকৃষ্ণ আর একটি বালকের সঙ্গে সেই পদ্মের উপর উঠে নূপুর পায়ে নাচ করছে। এই নৃত্য দেখে শ্রীরামকৃষ্ণদেব আত্মহারা হলেন। ঠিক সেই মুহূর্তে তিনি দেখলেন যে সামনে দাঁড়িয়ে আছে রাখালচন্দ্র, সেই একই মুখ। শ্রীরামকৃষ্ণদেব এই কারণে তাকে ব্রজের রাখাল বলতেন, কারণ তিনি রাখাল মহারাজ কোনো এক জন্মে ছিলেন শ্রীকৃষ্ণের সখা। বৃন্দাবনে সেই সময় থাকতেন, ভগবান শ্রীকৃষ্ণের সখা ছিলেন। শ্রীরামকৃষ্ণ দেখলেন যে সেই একই বালক যাকে জগদম্বা মা কালী তাকে দেখিয়েছিলেন, তার কোলে বসিয়ে দিয়েছিলেন। আবার একটু আগে দেখলেন যে কমল দলে পদ্ম ফুলের ওপর তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি হাত ধরে নাচ করছেন।
তিনি সব দেখলেন, বুঝলেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করলেন না। তিনি অনেকক্ষণ ধরে তিনি রাখালকে দেখলেন, তারপর মনমোহনকে বললেন, সুন্দর আধার। তারপর অতি পরিচিতের মতো তার সঙ্গে স্নেহ সম্ভাষণে কথা বলতে শুরু করলেন। তোমার নামটি কি? রাখাল বললেন, রাখাল চন্দ্র ঘোষ। তখন তিনি গদগদ কণ্ঠে উচ্চারিত হলো যে সেই নাম, রাখাল, ব্রজের রাখাল। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন, সেই নাম রাখাল, ব্রজের রাখাল। একটু আগে দেখা দৃশ্যটা তার আবার মনে আসলো। তিনি একটু প্রকৃতিস্থ হয়ে তিনি সাদরে বললেন, আবার এসো। প্রথম দর্শনে রাখালেরও খুব ভালো লাগলো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে। তারপর কিছুদিন পর তিনি আবার আসলেন, দক্ষিণেশ্বরে আসলেন। সেদিন তার বিদ্যালয়ের ছুটি হয়ে গেছিল। একদিন একাকী আসলেন শ্রীরামকৃষ্ণদেব। তখন তাকে দেখে বললেন যে তোর এখানে আসতে এত দেরি হলো কেন? রাখাল আর কি বলবেন। তারপর কিছুদিন তিনি দক্ষিণেশ্বরে আসা যাওয়া করতে লাগলেন। কখনো কখনো তিনি থেকেও যেতেন, রাত্রিরে আর ফিরতেন না। রাখাল সম্বন্ধে ঠাকুর একদিন বলেছিলেন, রাখালের ঘর সাকারের ঘর, নরেনের নিরাকারের। রাখাল প্রথম যখন দক্ষিণেশ্বরে আসেন তখন নরেন্দ্রনাথের সঙ্গে ব্রাহ্ম সমাজেও যাতায়াত করতেন এবং তারই প্রেরণায় সমাজের প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করেছিলেন। সেই অনুযায়ী মূর্তি পূজা বা দেবদেবী প্রভৃতিকে প্রণাম করা তার পক্ষে গর্হিত ছিল, তাদের পক্ষে, কারণ তারা ব্রাহ্ম সমাজের চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। অথচ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে এইসব করতেন, ঠাকুর প্রণাম করতেন, মূর্তি প্রণাম করতেন। রাখালের এই পরিবর্তন দেখে নরেন্দ্রনাথ খুব রাগ করলেন। তিনি একদিন দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথের সাথে একদিন রাখালের দেখা হয়ে গেল এবং রাখালের সব পরিবর্তন দেখে তিনি ঠাকুরের অসাক্ষাতে একদিন রাখালকে তিনি কপটাচারী বলে রূঢ় ভাষায় খুব ভর্ৎসনা করলেন, খুব বকলেন। তখন রাখাল মহারাজের মনটা ছিল খুব কোমল প্রকৃতির। তিনি নরেন্দ্রনাথের মতো ওরকম স্পষ্ট বক্তা, অত তেজি ছিলেন না চরিত্রে। তিনি একটু ভাবুক প্রকৃতির, কোমল প্রকৃতির মানুষ ছিলেন। তিনি খুব কাঁদলেন, তার চোখে জল এসে গেল নরেন্দ্রনাথের বন্ধুর কাছে বকা খেয়ে। তারপর তিনি নরেন্দ্রনাথের কাছে বেশি যেতেন না, যেতে সংকুচিত হতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদিন তা লক্ষ্য করে বললেন যে তিনি অনুসন্ধান করে তিনি বার করলেন তাড়াতাড়ি, তার পক্ষে কিছুই অজানা ছিল না। তখন নরেন্দ্রনাথকে তিনি একদিন বললেন, দেখ বাবা, রাখালকে আর কিছু বলিসনি, সে তোকে দেখলেই ভয় জড়সড় হয়, তার এখন সাকারে বিশ্বাস হয়েছে। তা কি করবে বল? সকলেই কি একেবারে গোড়া থেকে নিরাকারে বিশ্বাস করতে পারে? আজকে এই পর্যন্তই থাক। রাখাল মহারাজের কথা নিয়ে আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। 21শে জানুয়ারি রাখাল মহারাজের জন্মদিন। কিছুদিন আমি ভাবলেও তো আসলে হয় না, দেখি যতদিন পারি ঠাকুর যদি সময় দেন তাহলে রাখাল মহারাজকে নিয়ে কিছু কথা বলবো, রাখাল মহারাজেরই গল্প করব, ওনার সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। জাগরণ শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন। জয় শ্রী রামকৃষ্ণ।